বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের জন্য ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আইএসএলএম রিলেটেড মডেলের যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে আমরা আইএসএলএম সম্পর্কিত একটি অঙ্ক প্রতিবারই পরীক্ষায় এসে থাকে, বোর্ড পরীক্ষায় প্রায়। তো আজকে আমরা এই ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি বিষয়ের পঞ্চম অধ্যায় আইএসএলএম মডেল এই চ্যাপ্টার থেকে আমরা একটি অঙ্ক করার চেষ্টা করব। আমি যে অঙ্কটা নিয়েছি তা হচ্ছে একটি বোর্ড পরীক্ষার অঙ্ক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালে একটি অঙ্ক এসেছিল। তো আমরা এই অঙ্কটা আজকে করাবো ইনশাল্লাহ। তো তার আগে একটু যদি তোমাদেরকে বলি, তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষে রয়েছ তারা যদি ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, অর্থনীতির জন্য পরিসংখ্যান, আন্তর্জাতিক অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি, সরকারি অর্থব্যবস্থা সহ বাকি যে বিষয়গুলো রয়েছে তোমরা যদি সেগুলো অনলাইনে পড়তে চাও, তোমরা আমার কাছে চাইলে পড়তে পারো। এর জন্য তুমি ফ্রি ক্লাস করে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে পড়তে পারো। তো অনলাইনে আমার কোর্স চালু রয়েছে। এছাড়াও অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত এবং একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির সকল বিষয়ে কোর্স চলমান রয়েছে, তোমরা চাইলে পড়তে পারো এবং ন্যূনতম কোর্স ফিতেই পড়ানো হয়ে থাকে। আর যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01928189849 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। যে অঙ্কটা নিয়েছি তা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালের যে অঙ্কটা এসেছে, দেওয়া আছে সি সমান সমান, যেটা হচ্ছে ভোগ সমীকরণ, সি সমান সমান 0.8 ইন্টু 1 মাইনাস এর টি ওয়াই, টি সমান সমান 0.2 মান দেওয়া আছে, আই সমান সমান 500 মাইনাসের 3i, জি সমান সমান 800, এল সমান সমান 0.25 ওয়াই মাইনাসের 50i এবং এম সমান সমান 600 এটা দেওয়া আছে। এখান থেকে দুইটা প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। 2 নাম্বার প্রশ্ন, ভারসাম্য আই স্তর ও সুদের হার নির্ণয় করো। ভারসাম্য আই স্তর মানে ওয়াই বার এবং সুদের হার মানে হচ্ছে আই বার নির্ণয় করো। এটা প্রশ্নে চেয়েছে আমার কাছে। তো এখন প্রথমে যেহেতু 1 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করার চেষ্টা করব, প্রথমে যেহেতু বলেছে আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আইএস সমীকরণ করতে হবে, এলএম সমীকরণ করতে হবে। এখন এইখানে তো অনেকগুলো মান দেওয়া আছে, তো এখান থেকে আইএস সমীকরণ কিভাবে বের করব সেটা একটু বিষয় আমার জানা জরুরি। সবসময় কি এইভাবেই মান দেওয়া থাকবে? স্যার, এখন আমরা আইএস সমীকরণে কিছু চলক রয়েছে, আমি একটু অঙ্কের সমাধানে আসছি, তার জন্য প্রাথমিক কিছু কনসেপ্টটাকে ধারণা ক্লিয়ার করে আসছি। আইএস সমীকরণ কিভাবে পেয়ে থাকি এবং এলএম সমীকরণটা কিভাবে পেয়ে থাকি সেটা আমরা একটু বলবো, বা কোন কোন চলকগুলো তার মধ্যে আসবে। আইএস যে চলকগুলো রয়েছে, অর্থাৎ আইএস সমীকরণ করার জন্য যে চলকগুলো ব্যবহৃত হয় সেগুলো যদি একটু আমি বলি এখন তোমাদেরকে। দেখো, আইএস সমীকরণের জন্য সি, আই, জি, এক্স, এম এবং টি এই চলকগুলো আইএস সমীকরণে ব্যবহৃত হয়ে থাকে। তার মানে প্রশ্নের মধ্যে দেখতে হবে যে আমার কি কি মান। এখন প্রশ্নের মধ্যে যদি এই মানগুলো দেওয়া থাকে, সেই মানগুলো নিয়েই আমাকে আইএস সমীকরণ বের করতে হবে। তার মানে এইগুলো হচ্ছে আইএস সমীকরণের চলক। সি ভোগ ব্যয়, আই বিনিয়োগ ব্যয়, জি সরকারি ব্যয়, এক্স রপ্তানি আয়, এম আমদানি ব্যয় এবং টি যেটা হলো কর। তো এই বিষয়গুলো হচ্ছে আইএস সমীকরণের চলক। তার মানে প্রশ্নের মধ্যে যে দেওয়া আছে বিষয়গুলো থাকবে, সেখানে দেখতে হবে এইগুলো আছে কিনা। এইগুলো নিয়েই মূলত আইএস সমীকরণ বের করব আমি। এখন তাহলে প্রশ্নের মধ্যে যদি আমি একটু দেখি, এখানে দেওয়া আছে সি, টি, আই, জি, এল, এম এইগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি কি নিতে পারবো? চলকগুলো তো আমি এখানে লিখেছি, যেখান থেকে নিতে পারবো হচ্ছে সি, এরপরে আই, এরপরে জি। আমি তিনটা জিনিস এখানে দেওয়া আছে, সি, আই আর হচ্ছে জি। তাহলে এল এম কেন নিলাম না? আমি বলেছি
যে আইএস সমীকরণ পেতে হলে অবশ্যই এই চলকগুলো থাকতে হবে, কারণ এই চলকগুলো থেকে আইএস সমীকরণ বের করতে হয়। আইএস সমীকরণটা হলো দ্রব্য বাজার, দ্রব্য বাজারের সমীকরণ যেটাকে বলা হয়। আইএস সমীকরণ কোন বাজার থেকে হবে? দ্রব্য বাজার। আর এলএম সমীকরণ পাবো হচ্ছে আমরা অর্থ বাজার থেকে। তো এখন এই চলকগুলোর মধ্য থেকে আমি যেগুলো নেব, স্যার এখন প্রশ্ন আসতে পারে টি কেন নেব না? টিটা এই সি ভোগ সমীকরণে টি এর মানটা এখানে বসালেই এটা হয়ে যাবে। এখন আইএস সমীকরণে এখানে তো এক্স এম টি এগুলা নাই, এখন যেহেতু নাই সেগুলো নিতে পারছি না। যদি কখনো প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে শুধু সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, ফাইন, তাহলে আমাকে সি এবং আই নিয়েই কাজ করতে হবে। অর্থাৎ আমি একটা বিষয় যেটা ধারণা দেবো, তোমরা যে অর্থনৈতিক মডেলগুলো পড়েছিলা সামষ্টিক অর্থে, যেমন দুই খাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল ওয়াই সমান সমান সি প্লাসের আই, তিন খাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল সি প্লাসের আই প্লাসের জি, চার খাত বিশিষ্ট বা মুক্ত অর্থনৈতিক মডেল হলো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাসের এম। এখন তোমাকে প্রশ্নে খেয়াল করতে হবে যে প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে। যদি শুধু দুই খাত বিশিষ্ট অর্থাৎ সি প্লাস আই অর্থাৎ সি এবং আই এর মান দেওয়া থাকে, অবশ্যই তোমাকে আইএস সমীকরণ পেতে হবে সি এবং আই এর মানটা বসিয়ে। যদি এখানে তিন খাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল অর্থাৎ সিআইজি দেওয়া থাকে, তাহলে এই তিনটা বসিয়ে তোমাকে আইএস সমীকরণ বের করতে হবে। যদি এগুলো দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা মান বসিয়ে আমরা আইএস সমীকরণ বের করব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছি। তার মানে প্রশ্নে দেখতে হবে কয় খাত বিশিষ্ট প্রশ্ন সেখানে চাচ্ছে, অর্থাৎ যদি সিআই দেওয়া থাকে বুঝতে হবে দুই খাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল নিয়ে সমাধান করতে হবে, যদি সিআইজি দেওয়া থাকে তাহলে তিন খাত বিশিষ্ট অর্থনৈতিক, এর থেকে বাড়তি যদি দেওয়া থাকে মুক্ত অর্থনৈতিক মডেল, সেইভাবে করে করতে হবে। এখন আমি যে প্রশ্নটা নিয়েছি আশা করি এখানে ক্লিয়ার বলতে পারবো এখন তোমরা যে কয় খাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল হবে। যেহেতু প্রশ্নের মধ্যে সি আই এবং জি দেওয়া আছে, অবশ্যই আমাকে ওয়াই সমান সি প্লাসের আই প্লাসের জি এই সমীকরণ থেকেই আমাকে আইএস সমীকরণ বের করতে হবে। এটা নিয়ে অন্যটা দুই খাত না চার খাত আমি নিতে পারবো না, কারণ প্রশ্নের মধ্যে এটা উল্লেখ করা আছে। এটা গুলো হচ্ছে আইএস সমীকরণ বের করার পদ্ধতি, সমীকরণ থেকে কি কি মান থাকলে আমি নিতে পারবো। আচ্ছা, এখন যদি এলএম এর সমীকরণের কথা বলে, হ্যাঁ, প্রশ্নের মধ্যে দেখতে হবে এল আছে কিনা, এম আছে কিনা। এটা হচ্ছে অর্থ বাজারের ক্ষেত্রে এল এবং এম এই চলকগুলো ব্যবহার হয়, অথবা থাকতে পারে এমডি এবং এমএস, যেটা হচ্ছে অর্থের মানে মানি ডিমান্ড, যেটা অর্থের চাহিদা, এবং এমএস মানি সাপ্লাই, যেটা হচ্ছে অর্থের যোগান। তাহলে থাকবে এখানে এল এর মান থাকতে পারে, এম এর মান থাকতে পারে, এবং এমডি থাকতে পারে, এমএস থাকতে পারে। যদি এল এবং এম থাকে তাহলে অর্থ বাজারের সময় ভারসাম্য অবস্থায় হবে এল সমান সমান এম। আর যদি এমডি এবং এমএস থাকে তাহলে এখানে লিখতে হবে এমডি সমান সমান এমএস। এখন প্রশ্নে যেভাবে আছে সেইভাবে লিখতে হবে। আরেকটা ফরম্যাটে হতে পারে, যেটা হলো এখানে প্রশ্নের মধ্যে যদি এম ওয়ান দেওয়া থাকে এবং এম টু দেওয়া থাকে, এম ওয়ান এম টু দেওয়া থাকে, আর যদি এমএস দেওয়া থাকে, তাহলে এখন এই এম ওয়ান এম টু এই দুইটা যোগ করলে আমরা পাই হচ্ছে এমডি। তাহলে এম ওয়ান এম টু যোগ করে যেটা পাবো সেটা এমডি আর সমান সমান এমএস। এইভাবে করেও কিন্তু অঙ্ক হতে পারে। তাহলে এলএম এর তিনটা ফরম্যাট দেখলাম। প্রশ্নের মধ্যে যদি এল এম থাকে তাহলে এল সমান সমান এম লিখবো, যদি এমডি এমএস থাকে তাহলে এমডি সমান সমান এমএস করব। আর যদি প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে এমডি দেওয়া নাই, এলও দেওয়া নাই এবং এমও এরকম নাই, দেওয়া আছে এম ওয়ান এম টু আর এমএস, তাহলে অবশ্যই এক পাশে লিখবে এম ওয়ান প্লাসে এম টু, যেটা এমডি স্থান দখল করছে, আর সমান সমান এমএস লিখবো। এই তিন ভাবে কিন্তু ফরম্যাট পরীক্ষায় আসতে পারে, যেটাই আসুক সেইভাবে করে এখন লিখবো। আশা করি প্রাথমিক কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা সমাধানে চলে যাব। দেখি তাহলে। আচ্ছা, তাহলে এখন বলো তো এই প্রশ্নের মধ্যে এল এবং এম দেওয়া আছে, তাহলে অর্থবাজারে ভারসাম্য অনুযায়ী তুমি কি লিখবা? এল সমান সমান এম। যদি প্রশ্নের মধ্যে এমডি এমএস দেওয়া থাকে তাহলে তোমাকে তখন লিখতে হবে এমডি সমান সমান এমএস। আবার যদি কখনো এম ওয়ান এম টু এবং এমএস দেওয়া থাকে লিখতে হবে এম ওয়ান প্লাসের এম টু সমান সমান এমএস। এইভাবে করে আমরা কি করব? অর্থবাজারের সমীকরণ আমরা নির্ণয় করব। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান, যেখানে দেওয়া আছে আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। তো এটা যদি সমীকরণ নির্ণয় করতে হয়, প্রথমে আমরা দেখব সমাধান দিয়ে আমরা জানি, সমাধান আমরা জানি। আমি একটু আগে বলে আসছি, এটা হলো আইএস সমীকরণ কোন বাজার থেকে আসে? আইএস সমীকরণ যেটা আমরা পাবো সেটা হলো দ্রব্য বাজার,
এটাকে আবার বলা হয় উৎপন্ন বাজার, উৎপন্ন বাজার বা দ্রব্য বাজার। তাইলে আমরা লেখা, আমরা জানি দ্রব্য বাজারের ভারসাম্য শর্তানুসারে। তাহলে আমরা জানি দ্রব্য বাজারে ভারসাম্য শর্তানুসারে, একটু আগে লেখাইছে, যেহেতু এখানে তিন খাত বিশিষ্ট সিআইজি দেওয়া আছে, তাই আমরা এখানে লিখব y সমান সমান সি প্লাসের আই প্লাসের জি। যদি দুই খাত বিশিষ্ট থাকতো তাহলে লিখতাম y সমান সমান সি প্লাসের আই। যেহেতু এখানে তিন খাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তিনটার মান দেওয়া আছে, তাই আমরা এটা লিখেছি। এবার দেখি আমরা, বা y সমান সমান সি এর মান দেওয়া আছে এখানে 0.8 ব্র্যাকেটে 1 মাইনাসের টি ইনটু এখানে দেওয়া আছে y, সি এর মানটা লিখে ফেললাম, এই যে সি সমান সমান দেওয়া আছে তাই এখানে লিখেছি, প্লাসের i সমান সমান কি দেওয়া আছে, i সমান সমান দেওয়া আছে 500 মাইনাসের 3i, কি কি দেওয়া আছে এখানে, i সমান সমান 500 মাইনাস 3i দেওয়া আছে, এবং g সমান সমান দেওয়া আছে প্লাসের 800। আশা করি এই লাইনটা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ এইখানে যে চলকগুলো দেওয়া আছে তার মান শুধু এখানে বসিয়েছি আমরা দেওয়া আছে থেকে। এখন আমরা এটাকে যদি একটু সমাধান হিসেবে করি, বা y জায়গা যা আছে তাই, 0.8 যা আছে তাই, 1 মাইনাসে টি এর মানটা এখন বসাই দেব, টি সমান সমান আছে 0.20, পাশে y যা আছে রেখে দিলাম, প্লাসের 500 আর 800 সমান সমান হয়ে যাবে এখানে 1300 মাইনাস 3i। এই লাইনটা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে দেখি আমরা, বা এখানে y সমান সমান 0.8 ইনটু এই 1 থেকে যদি 0.820 চলে যায়, তাহলে ক্যালকুলেশন তুমি করে দেখো, অবশ্যই সেখানে আসবে কত, তুমি করবা 1 মাইনাস 0.20 সমান সমান আসবে 0.8। তাহলে এখানে তুমি লিখবা কত, 0.8, পাশে লিখবা হচ্ছে y প্লাসের 1300 মাইনাসের 3i, লিখলাম এটা। এরপরে আমরা কি করব স্যার দেখেন, বা y সমান সমান এই 0.8 ইনটু 0.8 করেন, 0.8 ইনটু 0.8 সমান সমান কত হয় এখানে, এটা হচ্ছে 0.64, 0.64 সাথে কে আছে y প্লাসের 1300 মাইনাসের 3i। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন নিচে যেহেতু আর জায়গা নাই, আমরা এখানে করতে পারি। তো এখন এটা যদি লিখি, বা y লিখলাম, এখন এই যার একটা y আছে 0.64y, এটা সমান সমানের ডান পাশে আছে, সমান সমানের বাম পাশে যদি আসে তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস 0.64y সমান সমান বাকি পাশে যা আছে তাই লিখবো 1300 মাইনাসের 3i, বা y থেকে যদি 0.64 কে মাইনাস করি, তাহলে 1 থেকে যদি এটাকে মাইনাস করা হয় অ্যান্সার পেয়ে যাব। একটা জিনিস খেয়াল করি, এখানে অনেকে আবার এটা একটু বুঝবে না, এই যে y আছে, এই y সহগ আছে মনে মনে অন, তার মানে এই y মানে হচ্ছে একটা y। যদি একটু বলি এখানে, যেমন আমরা যদি x, এখানে x লিখি আর এখানে মাইনাস 0.4x লিখি, তা ওই এই x মানে হচ্ছে এর সহগ আছে মনে মনে এখানে 1, তার মানে আমি এটা বলতে পারতেছি 1x। তাহলে 1 থেকে এই সহগটা বাদ দেন, 1 মাইনাসের 0.4, তুমি কত পেয়ে যাবা, 1 মাইনাসের 0.4 সমান সমান 0.6। ঠিক তেমনই করে এখানে এই y মানে হচ্ছে 1, এখান থেকে যদি 0.64 কে মাইনাস করা হয় তাহলে পেয়ে যাব আমরা 0.36, আর সাথে y আছে তাই এখানে y লাগাই দেব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। সমান সমান 1300 মাইনাস 3i। এখন আমরা কি করব, এখানে 0.36টা এটা গুণ অবস্থায় আছে y এর সঙ্গে, এখন গুণটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে কি হবে, একটু যদি আমি লিখি এখানে, বা y লিখলাম সমান সমান 1300 মাইনাস 3i ডিভাইডেড বাই 0.36, বা
এখন আমি দেখব এটাকে ভাগ করব y সমান সমান 1300 ডিভাইডেড বাই 0.36 মাইনাস 3i ডিভাইডেড বাই 0.36। সুতরাং y সমান সমান এখন আমরা যেটা পেয়ে যাব, তাহলে 1300 কে আমরা ভাগ করব 1300 ভাগ 0.36 সমান সমান পেয়ে যাব আমরা 3611.11 3611.11 ক্যালকুলেশনে এটা এসে তুমি করো, তাহলে পেয়ে যাবে। মাইনাস 3 কে ভাগ দেব 3 ভাগ 0.36 দিয়ে যদি ভাগ দেই পেয়ে যাব 8.33 সাথে একটা i আছে। তাহলে আমরা এখানে y সমান কি পেয়ে গেছি, 3611.11 মাইনাসের 8.33i আর ডট ডট ইহাই হলো ইহাই is সমীকরণ। আশা করি is সমীকরণ নির্ণয় করাটা ক্লিয়ার হয়েছে। কি পেয়েছি আমরা, ইহাই is সমীকরণ। আমার এখানে প্রথম প্রশ্নে is সমীকরণের কথা বলছে এবং lm সমীকরণ, তো is সমীকরণ পর্যন্ত আমি ক্লিয়ার হয়েছে, is সমীকরণ বের করা ক্লিয়ার। ঠিক প্রতিটা অঙ্কে তোমাকে যদি is এবং lm সমীকরণ বের করার কথা বলে তাহলে এই ফরম্যাটেই তোমাকে করতে হবে। is সমীকরণ বের করা হয়ে গেল, এখন আমরা বের করব হচ্ছে lm সমীকরণ। আচ্ছা, lm সমীকরণ যদি বের করতে হয়, এখন আমরা lm সমীকরণ এগুলো আমি মুছে দিচ্ছি, তাহলে আমি একটু শুধু লিখে রাখবো is সমীকরণ এটা পাইছি, আচ্ছা এখানে থাক সমস্যা নাই। আমরা এখন করব হচ্ছে কোনটা, lm সমীকরণ। তো lm সমীকরণ পেতে হলে অবশ্যই আমি তোমাকে বলেছিলাম তিনটা ফরম্যাট। প্রশ্নের মধ্যে দেখতে পাবে যদি lm দেওয়া থাকে তাহলে লিখতে হবে l সমান সমান m, এটা হলো অর্থবাজারে ভারসাম্য শর্তানুসারে। যদি এমডি এবং এমএস দেওয়া থাকে লিখতে হবে এমডি সমান সমান এমএস। অথবা প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে, দেখবা তোমরা বিগত ইয়ারগুলো প্রশ্নগুলো মানে সংগ্রহ করে দেখবা যে এরকম ফরম্যাটগুলো এসেছে। অথবা প্রশ্নে যদি m1 m2 এবং ms দেওয়া থাকে লিখতে হবে m1 প্লাস এর m2 ইজ ইকুয়াল টু ms। এখন প্রশ্নের মধ্যে যেহেতু আমি পেয়েছি এখানে l এবং m, তাহলে এইখানে আমি লিখব কোন বাজারের, এটা হলো অর্থ বাজারের ভারসাম্য শর্তানুসারে। অর্থ বাজারের ভারসাম্য শর্তানুসারে এখন আমি লিখব, এইটা করার পরেই আপনি লিখবেন। আমার যেহেতু এখানে সেই জায়গা না, এখানে লিখতেছি অর্থ বাজার ভারসাম্য শর্তানুসারে। এখানে লিখবো হচ্ছে কি এল সমান সমান এম, এটা আমরা জানি। এখন এল এর মান কি দেওয়া আছে, এখন যদি এখানে আমরা লিখি এল এর মান দেওয়া আছে 0.25 y মাইনাসের 50i ইজ ইকুয়াল টু এম সমান সমান দেওয়া আছে 600। আচ্ছা, এখন এইটা এখানে দেওয়া আছে, এখন আমরা এখান থেকে কি করব, lm সমীকরণটা নির্ণয় করব। ফাইন, ঠিক এর মতো করেই আমরা ফরম্যাটে রাখব। এখানে আমরা বা 0.25y ইজ ইকুয়াল টু 600 জায়গায় থাকলো, এই 50i টা মাইনাস ওই পাশে গেলে প্লাস 50i হয়ে গেল। এখন আমরা কি করব, যেহেতু 0.25 এই y এর সাথে গুণ আকারে আছে, অবশ্যই আমরা এটাকে ভাগ দিয়ে দেব। তাহলে y সমান সমান 600 প্লাসের 50i ডিভাইডেড বাই 0.25। তো আমরা এটাকে 0.25 দ্বারা ভাগ করে দিলাম। ভালো কথা। এখন তাহলে কি করব একটু দেখি। আচ্ছা, আমার তো এটা কোনো দরকার নাই, আমি শুধু এই আইএস সমীকরণটাকে রেখে দিচ্ছি, কারণ এটা আমার পরবর্তীতে দরকার হবে। আমি একটু রেড মার্ক করে রেখে দিই, কারণ এটা আমার পরবর্তী 2 নং প্রশ্ন করার জন্য লাগবে, তাই এটাকে রেড মার্ক করে রাখলাম, লিখে রাখতেছি, আমার এটা দরকার হবে। আমরা এখন এটাকে সমাধান যদি করি, বা এটাকে এখন আমরা সমাধান করছি, বা এখন y y এর জায়গা আছে সমান সমান এটাকে যদি ভাগ করে দিই, অর্থাৎ 600 ডিভাইডেড বাই 0.25 প্লাসের 50i ডিভাইডেড বাই 0.25। সুতরাং y সমান সমান, এখন এইখানে কত হবে একটু ভাগ দেই, 600 ভাগ 0.25 সমান সমান 2400 আসছে এখানে 2400 প্লাসের
এবার 50কে যদি ভাগ করা হয় 0.25 দিয়ে সমান সমান আসে 200। 200 সাথে আছে এখানে আই। সুতরাং ইহাই হলো, সুতরাং ডট ডট ইহাই হলো এল এম সমীকরণ। তাহলে আমার দুইটা সমীকরণ বের করা হয়ে গেল। প্রশ্ন নম্বর 1 এর সমাধান কমপ্লিট। ঠিক তোমাকে এইভাবে করেই সমাধান করতে হবে। আইএস এবং এল এম সমীকরণ কি পেয়েছি? আইএস সমীকরণ y সমান সমান 3611.11 মাইনাস 8.33 i ইহাই আইএস সমীকরণ, এবং y সমান সমান 2400 প্লাসের 200 i ইহাই হচ্ছে এলএম সমীকরণ। দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি, একটা হলো এলএম সমীকরণ আর একটা হলো আইএস সমীকরণ। দুইটা সমীকরণ আমরা কমপ্লিট। আশা করি প্রশ্ন নম্বর 1 এর সমাধান বুঝতে পেরেছি। আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করা শেষ। আবার কিছু কিছু প্রশ্নের মধ্যে সমীকরণ দেওয়াই থাকে, এরকম প্রশ্ন আসে যে আইএস এবং এলএম সমীকরণ এটা তো আমরা বের করে পেয়েছি, প্রশ্নের মধ্যে এরকম বের টের করা লাগবে না, সরাসরি আইএস এলএম সমীকরণ দেওয়া আছে, বলছে ভারসাম্য জাতীয় আয় এবং সুদের হার নির্ণয় করা। তাহলে তো প্রশ্নটা আরো সহজ হয়ে গেল, এগুলা করা লাগলো না। সেটার ক্ষেত্রে নিচের অংশটুকু করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রশ্ন নম্বর 1 আশা করি সমাধান করতে পেরেছি। ঠিক এই নিয়মের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে, তাহলে আশা করি যদি তুমি সমাধান করতে পারো তাহলে নিয়মটা তোমার কমপ্লিট হয়ে গেল। এবং এটা এতটুকু মনে রাখি, প্রতিবারই এই নিয়মের একটা অঙ্ক প্রতিবারই পরীক্ষায় আসছে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা পরীক্ষায় সাধারণত মিস হয় না। আপনারা করলে আশা করি পরীক্ষায় এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। ভারসাম্য আয় স্তর এবং সুদের হার নির্ণয় করো। আমরা এখন লিখবো ভারসাম্য, অর্থাৎ 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। এখন প্রশ্ন নাম্বার 2, এই 2 এর আমরা সমাধান করব। আপাতত এটা আমার এখন আর দরকার নাই, আমার শুধু দরকার যা তা হলো আইএস সমীকরণ এবং এলএম সমীকরণ, এই জন্য ওটাকে রেড মার্ক করে রেখে দিয়েছি। আচ্ছা, এখন আমরা 2 নং সমীকরণ লিখব। আচ্ছা, 2 নম্বর সমাধান করব। ভারসাম্য আয় স্তর এবং সুদের হার। ভারসাম্য আয় স্তর মানে আমাকে আয় মানে হচ্ছে ওয়াই, ভারসাম্য মানে ওয়াই বার, সুদ যেটা সুদের হার বাড়া, রেট অফ ইন্টারেস্ট সুদের হার যেটা রেট অফ ইন্টারেস্ট আমরা ছোট হাতের আই দ্বারা, যেহেতু প্রশ্নের মধ্যে ছোট হাতের আই দিয়ে প্রকাশ করেছে তাই এটা দিয়ে প্রকাশ করব, অথবা ছোট হাতের আর দিয়েও প্রকাশ করা যেতে পারে। এখন আমরা এখানে এটা লিখব ভারসাম্য আয় স্তর। ভারসাম্যের ক্ষেত্রে কেমন হয় আমরা জানি, লিখব এখন আমরা জানি কিসের ভারসাম্য, এটা হলো সামগ্রিক, তাহলে লিখবো আমরা জানি সামগ্রিক ভারসাম্য শর্তানুসারে, আমরা জানি সামগ্রিক ভারসাম্য, আমরা জানি সামগ্রিক ভারসাম্য শর্তানুসারে। সামগ্রিক ভারসাম্য শর্তানুসারে কি লিখবো, এই যে আইএস এবং এলএম পেয়েছি ঠিক তাই লিখবো, আইএস সমান সমান এলএম। আচ্ছা, আমরা সামগ্রিক ভারসাম্য শর্তানুসারে লিখবো আইএস সমান সমান এলএম, বা আইএস সমীকরণটা কি পেয়েছি, এই যে আইএস সমীকরণ পেয়েছি আমরা 3611.11 মাইনাসের 8.33 i ইজ ইকুয়াল টু, এলএম সমীকরণে পেয়েছি আমরা 2400 প্লাসের 200i। অনেকে বলতে স্যার ওয়াই কোথায় গেল, স্যার এই ওয়াইটা তো আইএস সমীকরণ, মানে আইএস সমান সমান 3611.11 মাইনাসের এটা, আর এলএম হচ্ছে সমান সমান এটা, সেই জন্য ওয়াই সমান এটা পেয়েছি। দেখ, এখন আমরা এখানে লিখে ফেললাম, আইএস সমীকরণটা লিখেছি, এলএম সমীকরণটা লিখেছি। এখন এখান থেকে যেহেতু চলকটা আছে এখানে সুদের হার আই, তাহলে নিশ্চয়ই এখান থেকে ভারসাম্য সুদের হারটাই পাওয়া যাবে। দেখা যাক, বা যেহেতু এখানে চলক আছে চলকের আই, তো সেই ক্ষেত্রে আমরা আইটাকে এই পাশে রেখে বাকি স্থির সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে আছে -8.33i মাইনাসের 200i ইজ ইকুয়াল টু 2400 মাইনাসের 3611.11। তার মানে এখানে -8.33 যা আছে তাই, 200i এটা প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস, 2400 যা আছে তাই, 3611 এটা এই পাশে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস হয়েছে। বা এখন এইটা
যেহেতু দুইটা সিম্বলই একই রকম আছে, দুইটাকে যোগ করব। তাহলে দুইটাকে যোগ করলে 200 সাথে 8 যোগ করলে হচ্ছে 208, তাহলে মাইনাস 208.33i ইজ ইকুয়াল টু 2400 থেকে 3611 এটাকে আমরা মাইনাস করব, দেখা যাক কত পাই। 2400 মাইনাস 3611.11 সমান সমান আমরা পেয়ে গেলাম মাইনাস মান পাবো, যেহেতু মাইনাস মানটা এখানে বড় তাই পেয়েছি মাইনাস 1211.11, অর্থাৎ এখন আমরা এখানে লিখব মাইনাস 1211.11। এই মানটা আমি এখন পেয়ে গেছি এখান থেকে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন যেহেতু এখানে আই আছে তাহলে সেই ক্ষেত্রে এখন কি করতে পারি, আচ্ছা এটাকে একটু পাশে লিখি, নিচে না লিখে পাশেই লিখলাম এখানে, বা এখানে আই রেখে দিলাম সমান সমান এখানে আছে হচ্ছে মাইনাস 1211.11 ডিভাইডেড বাই এপাশে মাইনাস 208.33 আছে, আমি লিখলাম মাইনাস 208.33। সুতরাং আই সমান সমান মাইনাস মাইনাস কেটে যাবে, এখন এটা দিয়ে ভাগ করতে হবে, দেখা যাক ভাগ করলে আমরা কত পাই। আছে 1211.11 ভাগ 208.33 সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 5.81342 ইত্যাদি। তাহলে 5.8 আমরা লিখতে পারি 5.8, যেহেতু 3 পরের সংখ্যা তাই এক যোগ করা যাচ্ছে না, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আমরা এখানে লিখব 5.8। এটা হলো কিসের হার হয়ে গেল, ভারসাম্য সুদের হার হয়ে গেল। সুতরাং আমরা এখানে বলতে পারি নির্ণয় ভারসাম্য সুদের হার। তাহলে সুতরাং আমরা বল, সুতরাং একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, সুতরাং নির্ণয় ভারসাম্য সুদের হার, যেহেতু ভারসাম্যের কথা বলছে তাই ছোট হাতের আই দিয়ে তার উপরে বার দিব, আই বার সমান সমান 5.8। তার মানে এখন এই আনসারটা চাইলে তুমি পরেও কিন্তু লিখতে পারো, চাইলে এই আনসারটা পরেও লিখতে পারো, একবারে লাস্টে যে তুমি লিখে দিতে পারো ভারসাম্য সুদের হার 5.8। আমরা এটা অ্যান্সারটা পেয়ে গেছি। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি, যেহেতু ভারসাম্য সুদের হারটা আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে এটা পেলে আমরা কত অ্যান্সার পাবো সেটা আমরা একটু দেখি। এখন সুদের হারটা পেয়ে গেছি, এখন আমরা বের করব হচ্ছে ভারসাম্য আই স্তর, দেখি। আচ্ছা, এখন আমরা দেখি ভারসাম্য সুদের হারটা পেয়ে গেলাম, এখন আমরা তাহলে এখান থেকে আমি অ্যান্সার হয়েছে ভারসাম্য সুদের হারটা হয়েছে, এখন আই স্তরটা বের করব। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, যেমন এইখানে 12.11 পয়েন্ট আমি অন নিয়েছি, তুমি যদি আরো সংখ্যা নাও এখানে নিচেও যদি 333 আরো সংখ্যা নাও, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারের ক্ষেত্রে এখানে 5.8 কারো হয়তো 82 হতে পারে, কারো হয়তো 83 হতে পারে, সেটা এই দশমিকের পরে সংখ্যা কম বেশি নেয়ার ক্ষেত্রে এতটুকু ডিফারেন্স হতে পারে। এইটা নিয়ে তোমরা বলো না যে আমার অঙ্ক হয় নাই, তোমার অঙ্ক হয়েছে। স্যার কি বলেছি, আমি যেহেতু 2 ঘর নিয়েছি, তুমি চাইলে এখানে কেউ যদি 4 ঘর নেয়, নিচে 4 ঘর নিল, সেই ক্ষেত্রে এই দশমিকের পরে 5.8 ঠিকঠাক থাকবে, এখানে অনেক জায়গায় হয়তো 2 হতে পারে বা 3 হতে পারে সর্বোচ্চ, তো এটা হতে পারে সামান্য কিছু পার্থক্য। তাই বলে তুমি বলো যে কিরে তোমার ফ্রেন্ডের সাথে উত্তর মেল নাই তার মানে তোমার অঙ্ক হয় নাই, না তোমার অঙ্ক হয়েছে। ওই যে মানের উপর এতটুকু পার্থক্য, এটা 19-20, এটা কোনো কিছু না। সো তোমার অ্যান্সার পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমরা ভারসাম্য সুদের হার পেয়ে গেলাম। এখন আমরা করব হচ্ছে জাতীয়। এখন ভারসাম্য জাতীয় যদি করতে হয় এটা কিভাবে করবে একটু খেয়াল করি। এই ক্ষেত্রে আমরা যেহেতু সামগ্রিক ভারসাম্য শর্তানুসারে দুইটা জিনিস লিখেছি, আইএস এবং এলএম, সেই ক্ষেত্রে আইএস সমীকরণে অথবা এলএম সমীকরণে যে কোনো একটাতে বসালেই ভারসাম্য জাতীয় এটা পেয়ে যাব। আবারও বলছি, যেহেতু সামগ্রিক ভারসাম্য শর্তানুসারে লিখেছি আইএস সমান সমান এলএম, এখান থেকে যেহেতু সুদের হার পেয়েছি, তো তুমি আইএস এবং এলএম যে কোনো একটা সমীকরণে এই সুদের হারের মানটা বসালেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কোন সমীকরণে বসাবো, ওই যে বলেছি তুমি চাইলে আইএসও বসাতে পারো, এলএমও বসাতে পারো, যে কোনো একটা সমীকরণে বসালেই হয়ে যাবে। এখন তাহলে তোমাকে লিখতে হবে, এখান তুমি কি লিখবা, এই যে সুদের হার অর্থাৎ আয়ের যে মানটা এখন লিখবা, এই যে এখন আয়ের মান, এখন আয়ের মানটা কোথায় বসাবা স্যার, আয়ের মান
তুমি আইএস বা এলএম যে কোনো একটাতে বসাতে পারো। দেখো আইএসও বা এলএম এ, আমি এলএম এ বসালাম, ইচ্ছা অ্যাজ ইওর উইশ, তুমি আইএসও বসাতে পারো। আই এর মান এলএম সমীকরণে বসিয়ে পাই। আয়ের মান এলএম সমীকরণে বসিয়ে পাই। দুইটাই করা লাগবে না, দুইটার জন্য শুধু শুধু টাইম নষ্ট, যে কোনো একটা সমীকরণে বসালেই রাইট অ্যান্সার হবে এবং দুইটার মানে সমানই আসবে। তাহলে এলএম সমীকরণটা আমরা কি পেয়েছি, y সমান সমান 2400 প্লাসের 200i, এটা আমরা পেয়েছি। y সমান সমান 2400 প্লাসের 200i পেয়েছি আমরা। তাহলে এখন মানটা যদি একটু বসাই দিই, বা y সমান সমান 2400 প্লাসের 200, আয়ের মানটা পেয়েছি আমরা 5.81। আমি আবারও বলছি, এখানে মানটা কেউ যদি বেশি নাই তার হয়তো বা 82 হতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে 82 বসালে মানের সামান্য কিছু পার্থক্য হতে পারে, তবে দুইজনের অ্যান্সারই সঠিক। দেখি এখানে, বা y সমান সমান 2400 প্লাসের এই 200-র সাথে যদি 5.81 কে আমি গুণ দেই তাহলে কত পেয়ে যাব, 200 গুণন 5.81 সমান সমান পেয়ে গেছি 1162। এখানে পেয়েছি 1162, অর্থাৎ 1162 পেয়ে গেছি আমরা এখানে। তাহলে এখন আমরা এটাকে যোগ দেব, y সমান সমান যোগ 2400 সমান সমান এখানে পেয়ে